সুপ্রদর্শক, আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো। একটি দলের যখন প্রতিষ্ঠা বার্ষিকী হয় তখন সেই দলটি নিয়ে গণমাধ্যম এবং বিভিন্ন জায়গাতে নানা রকম আলাপ আলোচনা হয় এবং দলটি যেসব কর্মসূচি দেয় সেগুলোর একটি লক্ষ্য থাকে যে জনগণের ভিতরে যেন তাদের দল নিয়ে আলোচনা হয়। কিন্তু বেশ কদিন ধরেই বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপি এবং মুক্তিযুদ্ধে তাদের অবস্থান, এসব নিয়ে একটি বিতর্ক রাজনৈতিক মহলে চলছে। এবং এরই মাঝে আজ আমরা দেখতে পেলাম যে বিএনপির সুহৃদ, কাছের মানুষ হিসেবে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে পরামর্শ দিচ্ছেন যে তারা যেন প্রেস ক্লাবে না থাকেন, তারা যেন রাজপথে আসেন। সবকিছু মিলে তাহলে কি এখন রাজনীতি এই বিতর্ক ঘিরে বা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলার মধ্য দিয়ে আবর্তিত হচ্ছে বাংলাদেশে? আসুন জনতন্ত্রে গণতন্ত্রে এই বিষয়ে আমরা আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, রয়েছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং বিএনপি নেতা জনাব শেখ রবিউল আলম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নীলুফার চৌধুরী মনি, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এই যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বললেন যে আপনারা প্রেস ক্লাবে থাইকেন না, পথে আসেন, তাহলে বিএনপি কি রাজপথে নেই? প্রেস ক্লাব কি রাজপথের বাইরের বিকল্প কোনো প্ল্যাটফর্ম? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই দেশের একজন সম্মানিত ব্যক্তি। উনি ভালো ভালো কথা বলেন, দেশকে নিয়ে ভাবেন, কিন্তু উনি দল করেন না, উনি দলের নেতা না। উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে যেটা বুঝেছেন উনি বলেছেন। আপনি বাস্তব চিত্রটা তো ভিন্ন। বাস্তব চিত্রটা দেখেন, এখানে আমার ছোট ভাই এখানে রবি আছে, এইখানে যারা আছেন মুক্তা আপা এবং কাসার ভাই সর্বশেষ, ওনারা কি দুইজন এই যে কয়েকদিন আগে রবি যে ইলেকশন করলেন সেখানে তাকে কতটুকু সুযোগ দিয়েছিল? তাকে মাঠে যেখানে নামতে যে দেওয়া হয় না, যেখানে গণতন্ত্র নস্যাৎ করা হয়, এই যে 2 দিন আগে গুম দিবস গেল, সেই গুম দিবসে আমাদের কত শত আমাদের সন্তানদের গুম করা হয়েছে। এটা কিসের জন্য? যারা মাঠে নেমেছিল, যারা মাঠে যুদ্ধ করেছে, যারা মাঠে গণতন্ত্রের জন্য স্লোগান দিয়েছে, তাদেরকেই আস্তে আস্তে পাওয়া যায় নাই। হয়তো 100 জন হারিয়ে গেলে 2-1জনকে পাওয়া গেছে, তারাও কিন্তু আসার পরে নিষ্ঠুর, মায়ের দিকে তাকিয়ে, স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে তারা কিন্তু আর কোনো শব্দ করে নাই। তো এই জায়গাটা কখনো কোনোদিনই ডক্টর জাফরুল্লাহ সাহেব বুঝবেন না আমাদের ভেতরের কষ্টটা। কারণ আমরা তো কোনো গণতান্ত্রিক সরকারে নাই, আমরা একটা ফ্যাসিস্ট সরকারে দিন যাপন করছি। ফ্যাসিস্ট সরকার আর যাই হোক গলা টিপে ধরে। দেখেন, আমাদের 43 বছর আমাদের চলছে। আজকে 43 বছর আমরা কি করতে পেরেছি? আমাদের দলের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন, তার কবর, তার মাজারটা জিয়ারত করার জন্য যখন একটা লোক, কতজন লোক যাবে সেটা ধার্য করা হয়, সেখান থেকেই বোঝা যায় যে আমার গণতন্ত্রটা কোথায়। যেখানে আমার ভোটের অধিকার নাই, যেখানে আমার কথা বলার অধিকার নাই, যেখানে আমি একটা ভোট তো অনেক দূরের কথা, আমি বিরোধী দল হিসেবেও যদি বলি রাজপথের, আমাকে কেউ একটা অফিস দেওয়ার সাহস করে না যে এইখানে আমার প্রচারণা চলবে। আমাকে কোনো প্রেস একটা পোস্টার টানানো দিতে সাহস করে না যে এই প্রেসটা থেকে পোস্টারটা বের হলে সে পরের দিন সে তার প্রেসটা ঠিক থাকবে কিনা। কিংবা আপনি যদি, আমি আরো সহজ করে বলি, যে রাজনীতি বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, রাস্তায় আপনি দেখবেন যে ওই যে ছবি যে বাধাই করে, আগে আপনি দেখতেন স্বাধীনতার পরে থেকে সমস্ত বড় বড় নেতাদের ছবিগুলো বাধাই করতে এবং টানিয়ে রাখতো ওই ছবির দোকানগুলো। আজকে দেখবেন ওখান থেকে উধাও হয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। তাদেরকে মানে ওই দোকান ভাঙচুর হবে, ওই দোকানে ছাত্রলীগ যুবলীগ গিয়ে মাস্তানি করবে, সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আমরা যখন আমাদের ন্যূনতম নিজের সভরেন্টির কথা বলতে পারি না, মানুষ যখন স্তব্ধ হয়ে দিন যাপন করে, তখন আপনি যদি বলেন যে প্রেস ক্লাব না, প্রেস ক্লাব আমরা কেন বলি? আপনি সাংবাদিক, আপনি বুঝবেন। একজন সাংবাদিকের মাধ্যমে আমরা আমাদের তড়িৎ বার্তাটা সমস্ত জনগণের কাছে পৌঁছাতে চাই। কিন্তু একজন সাংবাদিকও যখন সে ভীরু ভীরু চোখে বলে যে বিএনপি বলেছে, অথচ বিএনপি বলেছে যে তার উপর হামলা হয়েছে, এটা সাংবাদিককে বিএনপির বলতে হবে কেন? ওই সাংবাদিক নিজেই তো
না, সাংবাদিককে তার সোর্স উল্লেখ করে সংবাদ করতে হয়, এটি একটি সংবাদ লেখার নিয়ম মাত্র। আহ, জি, নীলোফার চৌধুরী মনি, আপনাকে ভালো করে শুনছি না আমরা, আমি আপনার কাছে আবারও যাব। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তার কাছে যাচ্ছি। নীলোফার চৌধুরী মনি বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কারা কারা যাবেন বা যেতে পারবেন তাও নিয়ন্ত্রণ করা হচ্ছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে আমাদের কেন্দ্রীয় নেতা কাউসার ভাই আছেন, বিএনপির দুজন নেতৃস্থানীয় আছেন এখানে। প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার যারা দেখছেন এই মুহূর্তে নিউজ 24 এর দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটি উত্থাপন করলেন যে এখানে কিন্তু মনিয়াপার যে কথাটা দিয়ে শুরু করলেন সেটা দিয়ে আমিও প্রথম সেই কথাটা দিয়ে শুরু করতে চাই। জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে উনি মন্তব্য করেছেন যে উনি দলের নেতা নন, উনি যেটা মনে করেছেন সেটা বলেছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। হ্যাঁ, মনিয়াপার সাথে আমি অত্যন্ত একমত এই ব্যাপারে যে বাস্তব পরিস্থিতি আসলে ভিন্ন। ভিন্ন এই কারণে যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল দেশের একসময় রাষ্ট্র ক্ষমতায়ও ছিল একাধিকবার। সেই দলটির আপনি জানেন কিনা আমি জানি না, গত 1 এপ্রিল 2021 থেকে তাদের রাজনীতি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এটা যদি আমরা পত্রপত্রিকা পড়ে থাকি আমরা সবাই জানবো যে বিএনপির রাজনীতি, বিএনপির মহাসচিব এই বছরেরই 1 এপ্রিল স্থগিত ঘোষণা করেছেন। এখন আপনি জানেন যে সারা পৃথিবীতে এখন মহামারী চলছে, করোনা ভাইরাসের সেকেন্ড যে ইয়েটা আমরা ঢেউটা আমরা অতিক্রম করে প্রায় শেষ পর্যায়ে আছি। ঠিক জনগণের যখন দুর্ভোগ, জনগণের যখন ক্রান্তিকাল এবং দেশ যখন একটা সংকটময় মুহূর্ত অতিক্রম করে, শুধু দেশ নয় সারা পৃথিবী, ঠিক সেই মুহূর্তেই আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিএনপি, যারা কিনা নিজেদেরকে সংসদের বিরোধী দল বলে দাবি করে, তারা দায়িত্বহীনের মতো তাদের রাজনীতি স্থগিত করলো। আচ্ছা, রাজনীতি যখন একটা দল তার রাজনীতি স্থগিত করে তার মানে কি রাজনীতি এখন তারা আর করবে না? তাহলে রাজনীতি করা কি জন্য? আপনি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী না হলেও আমরা বুঝতে পারি যে অন্তত একজন ক্ষুদ্র কর্মী হিসাবে রাজনীতির মূল কথাই তো হলো জনগণের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। কিন্তু সেই বিএনপির রাজনীতিই তো এখন নাই, আনুষ্ঠানিকভাবে তারা স্থগিত ঘোষণা করেছে। তো তারা তো জনগণের জন্য কাজ করবে না, আর তাদের রাজনীতি স্থগিত না করে কোনো উপায়ও ছিল না। কারণ আপনি দেখেন তাদের দলের দুইজন শীর্ষ নেতা, তারা কিন্তু দুইজনই, একজন তো পলাতক আর একজন তো দণ্ডিত। তারা উনি এখন বাসায় আছেন যদিও সরকারের বিশেষ নির্বাহী আদেশে। এবং অন্য যারা বয়োজ্যেষ্ঠ নেতা তাদের মধ্যে মতদ্বৈধতা, কেউ কেউ পদত্যাগ করেছে, কেউ কেউ মারা গিয়েছে, এরকম করে সারা বাংলাদেশে কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সাংগঠনিকভাবে এখন অনেকটাই বিধ্বস্ত। অতএব জাফরুল্লাহ চৌধুরী সাহেব যে বলেন যে রাজনীতি করেন, আপনারা বের হন, মাঠে নামেন, ওনারা কোত্থেকে করবে? এখানে তো একটা কথা আছে যে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বিএনপি কতটুকুই করতে পারে? আজকে রবি ভাইয়ের মতো বা মনিয়াপার মতো যারা দলের ত্যাগী, তারা হয়তো দলকে ওন করে, ফিল করে, কিন্তু দলের তো সামগ্রিক অবস্থা যেটা আছে, তাদের চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে আরো অনেক আগে। এটা তো ওনারা তো অস্বীকার করতে পারবেন, ওনারা আর কতটুকুই করতে পারবেন? তা আমি মনে করি। আর আরেকটা কথা এখানে মনিয়াপা বলেছেন যে ওনাদের জিয়াউর রহমান সাহেব, ওনাদের সাবেক রাষ্ট্রপতি, ওনার মাজার জিয়ারত করা নিয়ে এখানে আসলে এই কয়েকদিন আমরা দেখেছি টক অফ দ্য কান্ট্রি যে এখানে জিয়াউর রহমান সাহেবের কথা বলা হচ্ছে। আমি কারোর প্রতি অশ্রদ্ধা করে আমি কোনো বক্তব্য দিচ্ছি না, কিন্তু এটা নিয়ে কিন্তু এখন অনেক বিতর্ক যে আদৌ সেখানে জিয়াউর রহমান সাহেবের মাজার আছে কিনা, উনি সেখানে সাহিত্য কিনা, সেটাই কিন্তু এখন বেশ বড় একটা কোটি টাকার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তা আমি মনে করি যে এখানে যথেষ্ট তথ্য উপাত্ত যুক্তি আছে যে এখানে আসলেই ওনাদের কোনো দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওনারা যাকে দাবি করেন, এখানে ওনার কোনো মাজার বা কবর কিছুই নেই। প্রকৃতপক্ষে যেটা ঘটনা সেটা আরো অনেক লম্বা কাহিনী, আপনি যদি সেটা আমাকে জিজ্ঞেস করেন আমি সেটা উত্তর দেব। কিন্তু আমি মনে করি যে বিএনপির রাজনীতি, বিএনপি যদি এখন দাঁড়াতে পারতো বা তাদের যদি সাংগঠনিক ক্ষমতা থাকতো, যেহেতু তাদের দলের যে শীর্ষ নেতারা তারা দুর্নীতির দায়ে দণ্ডিত, তাদের অন্যান্য যে নেতা যারা আছে অনেকেই দেখা গেছে বিএনপি থেকে পদত্যাগ করেছে, আবার অনেকেই দেখা গেছে দেশ থেকে পলাতক অনেক আগেই। সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা, তারপর যখন বিএনপি ক্ষমতা থেকে যখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আসলো তখন তাদের বিরুদ্ধে মামলা হলো। সেই কারণে হতে পারে
অনেক কারণে কিন্তু তারা নাই, আর সারা বাংলাদেশে তৃণমূল বিএনপির কিন্তু কোনো অবস্থানই নাই। তো সেই ক্ষেত্রে ওনারা আসলে কি দিয়ে ওনারা দাঁড়াবেন? সাংগঠনিক কোনো বলই ওনাদের নাই। তো এই ক্ষেত্রে ওনাদের দোষ দিয়ে লাভ নেই। এই জন্য দোষ দিয়ে লাভ নেই যে সংগঠনের যখন চেইন অফ কমান্ড ভেঙে যায় তখন তো আসলে করার কিছু। আপনার কাছে আমি আপনার কাছে আসবো। জনাব শেখ রবিউল আলম, বিএনপির সাংগঠনিক চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, এই দাবি করছেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। কি বলবেন আপনি? মুক্তাপার বক্তব্য আমি শুনছিলাম, আমার কাছে অন্তঃসার শূন্য মনে হয়েছে, এবং এই কাঠামো আছে কি নাই সেই বিতর্ক করে আপনার টেলিভিশনের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমারও এটা নিয়ে বক্তব্য দেওয়ার রুচি বিরোধী আর কি। একটা পতিত রাজনৈতিক দল গায়ের জোরে ক্ষমতায় আছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তারা যখন অন্য দলের সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন করে সেটাই হচ্ছে তাদের রাজনৈতিক দেউলিয়াত, এটা বিএনপির নয়। মনিয়াপ্পা বেশ কিছু কথা ইতিমধ্যে উপস্থাপন করেছেন, আমি যুক্ত করতে চাই। বাংলাদেশে এতগুলি লাইব্রেরি রয়েছে, কোথাও জিয়াউর রহমানের ব্যাপারে বইও পর্যন্ত পাবেন না, লাইব্রেরিতে সেটা বিক্রি করা নিষিদ্ধ পর্যন্ত হয়ে গিয়েছে। এই হচ্ছে বাস্তবতা। রাস্তায় কোন কর্মসূচি করবেন, অনুমতি নাই, এই অজুহাতে পুলিশ সেটা ছত্রভঙ্গ করে দেয়, গণগ্রেপ্তার করে, গায়েবী মামলা দেয়। ইনডোরে করবেন, অনুমতির সুযোগ নেই, সেখানে নাশকতা হচ্ছে। এই ধরনের অজুহাতে গিয়ে পুলিশ এবং প্রশাসনের লোকজন রাজনৈতিক আলোচনা এবং চর্চার ন্যূনতম জায়গাগুলিতে আঘাত করে গণগ্রেপ্তার করে নিয়ে যায়। মাঠে সরোয়ার্দী উদ্যান বলেন, সেই পল্টন ময়দান বলেন, মুক্তাঙ্গন বলেন, আপনি নিজেই জানেন সেখানে এখন অতীত হয়ে গিয়েছে, রাজনৈতিক কর্মসূচি করার কোনো সুযোগ নেই। বাট সরকারি দল যদি চায় যখন ইচ্ছা করতে পারে, যেখানে ইচ্ছা করতে পারে, তাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। জিয়াউর রহমানের মাজারে আপনি যাইবেন, মনিয়াপা বলছিল যে গুনে গুনে হয়তো স্ট্যান্ডিং কমিটির 10 জনকে অনুমতি দেওয়া হচ্ছে। 32 নম্বরে যান, বছরের পর বছর রাস্তা বন্ধ করে সকাল বিকাল দুপুর রাত্র সেখানে পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হচ্ছে, কোনো সমস্যা নেই। রাষ্ট্র যখন এখানে, সেখানে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন সংগ্রামের বিকল্প নাই। জাফরুল্লাহ সাহেবের এই বক্তব্যের সাথে আমি একমত। তবে জাফরুল্লাহ বিএনপির কাছে প্রত্যাশার জায়গা থেকে বলছেন, আর বিএনপিকে সেই গণ আন্দোলন, দুর্বার আন্দোলন এবং অভ্যুত্থানের মতো আন্দোলন করার জন্য একটা কৌশলগত চিন্তা করতে হচ্ছে, উপযুক্ত সময় বিবেচনা করতে হচ্ছে। পার্থক্যটাই। জাফরুল্লাহ সাহেবের প্রত্যাশাকে আমি আবারও বলছি যে এটার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, তার এই প্রত্যাশার প্রতি। তিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি বিএনপির কাছে একটা দুর্বার ভূমিকা চান, জনগণও চায়। বাট বিএনপি কিন্তু ক্রমাগতভাবে সেই ভূমিকা রাখছে। আমরা 2014-তে দুর্বার আন্দোলন করিনি, সরকারকে নির্বাচন ছাড়া সরকার গঠন করতে হয়নি। 2015-তে আমরা দুর্বার আন্দোলন করিনি, বাংলাদেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন 3 মাস হয়নি, বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত হয়নি। বিএনপির সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা মানুষ দেখেনি, দেখেছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু সরকারের পতন ঘটানো যায়নি, সত্য, অস্বীকার করব না। কিন্তু এই সরকারের পতন এদেশের গণমানুষই করবে। মানুষ ফুঁসে উঠেছে, গণ আন্দোলন হবে এবং সেই আন্দোলনের নেতৃত্ব বিএনপি দেবে। কারণ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। অর্থাৎ জাফরুল্লাহ সাহেবের প্রত্যাশা অত্যন্ত বাস্তবিক এবং তা পূরণ করার দায়িত্ব বিএনপি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। নিশ্চয়ই সময় হলে আপনারা দেখবেন যে দেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকার, চরম ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পতন নিশ্চিতভাবে ঘটাবে। দুঃখ হচ্ছে যে মনিয়াপা বললেন, কাউসার ভাই বললেন, ওনাদের মতো লোকরা তো আওয়ামী লীগ করতে পারছে না। এটা তো ব্যবসায়ী দুর্বৃত্তদের দল, রাজনৈতিক দুর্বৃত্তদের দল, আমলা দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। ওনারা কি রাজনীতি করতে পারছেন? দলের প্রয়োজনে হয়তো মনিয়াপারা কথা বলছেন। ওনাদের কি রাজনৈতিক চর্চা আছে? আওয়ামী লীগের নেতাদের উপর নির্ভর করে ক্ষমতায় আছে? আওয়ামী লীগের নেতাদের উপর নির্ভর করে রাজনীতি করছে? আমি সকল পেশার দুর্বৃত্তদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে। এর থেকে মুক্তি মনিয়াপাদেরও দরকার। আমি আবারও বলছি, এর থেকে মুক্তি মুক্তাপাদেরও দরকার, কাউসার ভাইও দরকার, সাংবাদিক আপনারও দরকার ভাই। এটা রাষ্ট্রীয় সমস্যা, অস্বীকার করবো না। আওয়ামী লীগের সুমতি যদি হতো ভালো হতো, আওয়ামী লীগ যদি রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসতো ভালো হতো। যেহেতু আসছে না, অতএব আমাদের তো আর বিকল্প থাকছে না। আমরা চেয়েছিলাম যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সৃষ্টি হোক, কিন্তু আমি দেখছি যে আওয়ামী লীগ পতিত হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জনাব শেখ রবিউল আলম, এই যে অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা তো বললেন যে এপ্রিল থেকে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডই নিষিদ্ধ, তাহলে আপনারা এত কিছু চাচ্ছেন কি করে? আপনি তো জানেন না, মুক্তাপাত না জেনে বলেছেন, আংশিক জেনেছেন। শোনেন, বলেছেন এপ্রিল থেকে আমরা বলেছি যে আমাদের আউটডোরের কর্মসূচি করোনাকালীন সময় যেহেতু গণজাপায়াত নিষিদ্ধ রয়েছে, আমাদের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা গণজাপায়াতের মতো কর্মসূচিতে কম করে যাব, মানে কম যাব।
আমরা ইনডোর কর্মসূচিকে গুরুত্ব দিয়েছি এবং স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করার চেষ্টা করছি। আপনি জিয়ার মাজারও দেখেন না, সেখানে কি করা হলো? পুলিশ গিয়ার টিয়ার শেল ছেড়ে শত শত ছেলেরা 200, 250, 300-র মতো রাবার বুলেট তাদের গায়ে বিদ্ধ হয়েছে। কি বিভৎস পরিস্থিতি তৈরি করেছে। এটি একটি রাজনৈতিক দলের চরিত্র হতে পারে? হয় কি? আজকে আপনার কাছে আবার আমি আপনার কাছে আসবো। আপনার কথা সূত্র ধরে জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের কাছে যেতে চাই। আপনি জনাব শেখ রবিউল আলম বলছেন যে মানুষ ফুঁসে উঠেছে এবং এই সরকারের পতন হবে গণ আন্দোলনে, যার নেতৃত্ব দেবে বিএনপি সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। জনাব অ্যাডভোকেট কাউসার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ-আলোচক বৃন্দ এবং নিউজ 24 এর যারা অনুষ্ঠানটি দেখছেন। আমরা যারা আজকে এখানে আলোচক, আমরা কিন্তু সবাই ছাত্র ছিলাম। পরবর্তীতে সকল মূল দলের কেন্দ্র রাজনীতিতে আমরা কাজ করে যাচ্ছি। ডক্টর জাফরুল্লাহ সাহেবের কথা দিয়ে কিন্তু আজকের কথা শুরু হয়েছিল। হ্যাঁ, জাফরুল্লাহ সাহেব হয়তো শেখ রবিউল আলমের কথা বলবেন যে কিঞ্চিত সত্য বলেছেন। এখন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটি স্বাধীন হয়েছে। 75-এর 15 আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করার পর আমরা কিন্তু দুইটা শব্দের সাথে খুব পরিচিত ছিলাম। বিশেষ করে আমরা যারা ক্যাম্পাসে রাজনীতি করেছি, স্বৈর শাসক আর সামরিক শাসক। দীর্ঘদিন এদের বিরুদ্ধে আমাদের মিছিল করতে হয়েছে, স্লোগান দিতে হয়েছে। তখন কিন্তু আমরা এক কাতারেই ছিলাম। আমি যদি সেই প্রেক্ষাপটটা ধরে বলি, যেহেতু আমরা বলেছি ছাত্র রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছি, আমি শেখ রবিউল আলমের কাছে জিজ্ঞেস করতে চাই, এখন বাংলাদেশে যে পরিবেশটি আছে সেটা তো রাজনীতি করার পরিবেশ। এখন আপনারা একটা বড় রাজনৈতিক দল আমরা স্বীকার করি ছিলেন, এখন তো সেই অবস্থাটা এখন নেই। দেখুন, এক সময় আমাদের রাজনীতির ভাষা প্রকাশিত হতো প্রেস রিলিজের মাধ্যমে। গোটা দশেক পত্রিকার মধ্যে প্রেস রিলিজ দিত, সেখানে আমাদের বক্তব্য পরের দিন সকালে আসতো। আর এখন এই যে সন্ধ্যা থেকে রাত 12টা 1টা পর্যন্ত 26টা চ্যানেলে 27টা চ্যানেলে অনবরত আপনারা বলে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ যা 73 বছরে পা দিয়েছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশটা গড়ার পিছনে এই সংগঠনটি জাতির পিতার নেতৃত্বে কাজ করেছে। আপনারা সুযোগ পেলেই বলেন ফেসিস্ট। এই ফেসিস্ট নিয়ে আমি আলোচনায় দিতে চাই না, তার ব্যাখ্যাটা কি বোঝায়। দেখুন, নির্বাচনের কথা এসছে, আমরা কিন্তু নির্বাচনকে একটা ইনস্টিটিউটে দাঁড় করানোর চেষ্টা করেছি। সেই হানাবু 79 নির্বাচন, 96 15 ফেব্রুয়ারি নির্বাচন, মাগুরার নির্বাচন, আপনারা শিখেছেন, ভুক্তভোগী হয়েছেন। এবং আমাদের নীলফার চৌধুরী মনি বলেছেন গুমের কথা, আমরা কিন্তু দেখেছি অনেকে গুম হয়েছেন। আবার দেশ এবং পার্শ্ববর্তী দেশে ওনাদেরকে পাওয়া যাচ্ছে। তাহলে কি এই গুমটাকে আপনারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন না? অর্থাৎ আমরা এখন এই বৈশ্বিক বিপর্যয়ের সময় যে কথাটি বলতে চাই, সারা বিশ্ব স্তম্ভিত। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আবার আসবে, এ ধরনের কথা হচ্ছে। আপনারা এই সময়ে একটা ইস্যু তৈরি করতে চান। এটা দিয়ে শুরু হয়েছিল প্রেস ক্লাব। একটা রাজনৈতিক দল আউটডোর ইনডোর সভা করতেই পারে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, যেটা শেখ রবিউল আলম বলেছেন যে কিছুদিন আগে চন্দ্রিমা উদ্যামে, দেখুন এখানে ওটা আমাদের বিতর্ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের কি অবস্থা আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যখনই সারা বছর ব্যাপী ওনারা ওখানে যান, যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু যাওয়ার পর পুলিশের সাথে সংঘর্ষ হবে, এটা হলো বিষয়। আমি প্রশ্ন করতে শেখ রবিউল আলম, আপনি কি দেখেছেন এইসব জায়গায় আওয়ামী লীগের সাথে কোনো সংঘর্ষ হতে আপনাদের? নো। আমরা একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো সময় বাধা দিতে চাই না। আপনারা সভাগুলি এমন ভাবে করবেন যাতে পুলিশ আপনাদের উপর আক্রমণ করে এবং এটা যেন নিউজ হয়। কেন আপনারা আপনাদের নেতার তথাকথিত অবস্থানে যাবেন, এটা নিউজ না, কিন্তু ওখানে যাওয়ার পর বাধা হয়েছে, মারামারি হয়েছে, ঢিলাঢিলি হয়েছে, রক্তাক্ত হয়েছে, এটা নিউজ। আপনি কি বলতে চান যে বিএনপি ইচ্ছে করে এসব করে যেন সংবাদ হয় সেজন্যে?
দেখুন, কিছুদিন আগে আপনি জানেন, ঈদের আগে রূপগঞ্জে আগুন লেগেছিল একটা ফ্যাক্টরিতে। আমাদের নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম, দেখেছি। একদিন পর বিএনপি নেতৃবৃন্দ ওখানে পরিদর্শনে গিয়েছেন। এটা কোনো নিউজ না, কিন্তু ওখানে দুই পক্ষের চরম মারামারি হয়েছে, এটা নিউজ। আপনি দেখবেন প্রেস ক্লাবে একটা সভা হয়, ছাত্রদল বা যুবদল বা বিএনপি, 1-1.5 ঘন্টা চলে, এটা কোনো নিউজ না। যখন সভাটা শেষ হবে তখন দেখবেন একটা মারামারি হবে, ঝগড়াঝাটি হবে, পুলিশের সাথে একটা রিলি হবে, এটা একটা নিউজ। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে 5.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আপনারা যেভাবে দলটিকে চিহ্নিত না করেন, এই দলটি কিন্তু গণমানুষের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছে। দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা সবগুলি সূচকে এগিয়ে আছি, করুণাময় কালেও। আমরা বলি কি, একটা রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান, আপনারা ইতিমধ্যে বলেছেন আপনারা আন্দোলন করেছেন। 2014 সালের নির্বাচন আপনারা অংশগ্রহণ করেননি, না করে কি করেছেন? সারা বাংলাদেশে একটা আগুন সন্ত্রাস করেছেন, ট্রেনে আগুন দিয়েছেন, বাসে আগুন দিয়েছেন। আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেখানে নির্বাচন কেন্দ্র হয়, গ্রামে একটা বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সব বিদ্যালয়ে আপনারা আগুন দিয়েছেন। না, কিন্তু শেখ রুবেল আলম তো বলছেন যে এটি তাদের সাংগঠনিক দক্ষতা, তারা আন্দোলন করেছে, আন্দোলনের ফলে জনজীবন স্থবির হয়েছে। আমি তো বলছি, এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়াতে আছেন তাদের বক্তব্য আমার সাথে মিলে যাবে, কারণ আমরা দেখেছি আগুন দিয়েছে যেন ওইসব ভোট কেন্দ্রে নির্বাচন না হতে পারে। চলন্ত বাসে ওনারা আগুন দিয়েছেন। এটা কি আন্দোলনের অংশ? এটা কি নিয়মতান্ত্রিক আন্দোলন হলো? পাশাপাশি 2018 সালের নির্বাচন, ওনারা এসেছেন, কিন্তু কি করেছেন? আরপিওর আইনের ফাঁক দিয়ে ওনারা একাধিক মনোনয়ন দিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান, সে একটা মনোনয়ন বাণিজ্য করেছে, নির্বাচন চান, নির্বাচন অংশগ্রহণমূলক যে তৎপরতা, এটা সারা দেশের চোখে পড়েনি। এখন দেখুন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে জায়গায় এসছে, সেখানে বিএনপির নেত্রী যদি মনে করেন যে আমরা বিভিন্ন টক শোতে মিডিয়াতে কথা বলে ডাক দেব, মানুষ ঝাঁপিয়ে পড়বে, আওয়ামী লীগকে নামিয়ে ফেলবো, এটা তো প্রত্যাশিত নয়। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসছে, আন্দোলনের মধ্য দিয়ে এসছে, নির্বাচনের মধ্য দিয়ে এসছে। ওনারা, আমি লক্ষ্য করেছি, দুইজনই বলেছেন ছবির বিষয়টা। আমি জানি না সরকারের পক্ষে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, কিন্তু বাস্তবতা হলো 75-এর 15 আগস্টের পর 21 বছর বঙ্গবন্ধুর নাম আমরা কোথাও দেখিনি, জয় বাংলা স্লোগান আমরা শুনিনি। ওনারা কি কোনো বহিষ্কৃত ব্যক্তি? বঙ্গবন্ধু কি এদেশের বাইরের কোনো ব্যক্তি ছিলেন? ওনারা জিয়াউর রহমানকে বলেন সেক্টর কমান্ডার, ওনারা বলেন উনি সেনাবাহিনীতে ছিলেন। কার আন্ডারে ছিল? দেখুন, উনি যে সেক্টর কমান্ডার হয়, ওনার উপরে একটা মন্ত্রী পরিষদ ছিল, একটা সরকার ছিল, অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, একটা রাষ্ট্রপতি ছিল। আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে শক্তি হিসাবে পাকিস্তানের ভিতরে যুদ্ধ করিনি, আমরা একটা সরকার গঠন করেছি, সেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। যে একটা বিরতির সময় হয়ে এলো, জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, বিরতির পর বিস্তারিত আপনার কাছে শোনার সুযোগ আছে, সবার কাছে শোনার সুযোগ আছে। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার অভিযোগ করেছেন যে বিএনপি সংবাদে থাকার জন্যে তারা বিভিন্ন কর্মসূচিতে নিজেরা মারামারি করে। কি বলবেন আপনি? নীলোফার চৌধুরী মনি, শুনতে পাচ্ছেন আশা করি? হঠাৎ করে এত ঝলক দিল কেন? নীলোফার চৌধুরী মনি, আপনি শুনতে পাচ্ছেন কি? আমরা অনুষ্ঠান শুরু করেছি, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নীলোফার চৌধুরী মনি, শুনতে পাচ্ছি। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে প্রশ্ন যে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার অভিযোগ করেছেন যে বিএনপি বিভিন্ন কর্মসূচিতে নিজেরা মারামারি করে যেন তারা সংবাদে থাকতে পারে, আলোচনায় থাকতে পারে। এমনকি যেসব গুমের অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে তা বিএনপি রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা এই শব্দটিকে,
তা নিয়েও তার সংশয় আছে বলে তিনি জানিয়েছেন। কি বলবেন আপনি? জি, যে যে কথাটা আমি এতক্ষণ শুনিনি, শুনতে পাইনি যে কি কথাগুলো হচ্ছে, আমি শুধু গুণের কথাটাই বলছি যে যাদেরকে বাইরে পাওয়া যাচ্ছে, আমার প্রশ্নটা সেইখানে, এই সরকারের কি আদৌ থাকার কোনো যোগ্যতা আছে যে যে সরকার তার বর্ডারকে চেক দিতে পারে না? আমি যদি ধরেও নেই যে গুণদের পাওয়া যাচ্ছে অপর প্রান্তে পাগল হিসেবে কিংবা অন্যভাবে অসুস্থ হিসেবে, সে কিভাবে গেল এতগুলো মাইল একদিনের মধ্যে, এতগুলো মাইল কিভাবে সে হেঁটে হেঁটে গেল? আমার প্রশ্নটা এই জায়গায় কায়সার ভাই, যদি যেও থাকে এই রেসপন্সিবিলিটি কি সরকারের না? সরকার কি এখান থেকে বের হতে পারবে? তারপরে আমরা যেটা শুনি যে যদি তাই হয়, তো সুখরঞ্জন বালি নামে যে একজন উইটনেস যে হঠাৎ করে গুম হয়ে গেল, তাকে আদালত পাড়ায় পাওয়া গেল না, পরবর্তীতে তাকে আবিষ্কার করা হলো যে কলকাতার জেলখানায়। এই সুখরঞ্জন বালি কি বিএনপি করে? আমার প্রশ্ন এখানে। তো যখন যাকে দরকার কায়সার ভাইদের, এই সরকারি দলের, এই ফ্যাসিস্ট সরকারের, তখন তাকে তারা ওইভাবে গুম করে তাদের ইচ্ছা মতন, যদি তার ভাগ্য ভালো থাকে তাকে বিদেশ পাচার করে দেয়, যদি তার ভাগ্য খারাপ থাকে তাহলে তার ইটের ভাটায় অথবা তাকে বঙ্গোপসাগরে বস্তার মধ্যে ভরে ফেলে ডুবিয়ে মারে। তার যদি ভাগ্য যদি আরো খারাপ থাকে তাহলে তার কখন কোথায় কিভাবে মারা গেছে, যেমন আমরা ইলিয়াস আলীকে পাইনি। আমার কথা হলো যে যদি পাওয়াই যায় তাহলে দেখ না তারা এই রেসপন্সিবিলিটি থেকে তারা কখনো কোনোদিন তারা বের হতে পারবে না। আর যে কথাটা উনি বলেছেন আরেকটা, যে আমরা নিজেরা দ্বন্দ্ব করি, বড় দল থাকলে কি করে নিশ্চয়ই আপনি জানেন, বড় দলে টুকটাক ঠুকাঠুকি হতে পারে, কিন্তু আমরা কিন্তু ওই হালুয়া রুটি নিয়ে দ্বন্দ্ব করি না। আমরা কিন্তু আপনার ওই যে আপনার বিরিয়ানির প্যাকেট নিয়ে দ্বন্দ্ব করি না। এখন আপনাদের অবস্থা এতটা দেউলিয়াতে পরিণত হয়েছে যে আপনারা স্বাধীনতার 50 বছর পরে স্বাধীনতার যিনি ঘোষক, শুধু যিনি ঘোষক না, তার জন্য যারা যারা বলেছেন সব আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতারা তাদের বইতে লিখেছেন, তারপরেও যখন আপনারা গোয়ার্তুমি করেন তখনই বোঝা যায় আপনারা কতটা ভালো আছেন বা আপনারা এই দেশটায় কি চান। সবশেষে আপনারা যেটা চান সেটা হলো যে এই দেশের জাহান্নামে যাক। গণতন্ত্র তো নাই, স্বৈরতন্ত্র এখন নাই, এখন যেটা চলছে সেটা একদম ফ্যাসিস্ট তন্ত্র। সেই ফ্যাসিস্ট তন্ত্রে আপনারা যেটা বলবেন সেটাই হবে। আপনারা যেটা, যেমন একদিন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে জিয়া রহমান কোন যুদ্ধ করেন নাই, জিয়া রহমান ছিলেনও না, জিয়া রহমান কোন ঘোষণাও দেন নাই। তার 2 দিন পরে উনি বললেন যে হ্যাঁ উনি স্বাধীনতার ইসে ছিলেন, ঘোষণা দিয়েছেন, কিন্তু উনি যুদ্ধ কোনো একটা গুলিও ফুটে নাই। সেদিন আমি বলতে চাই যে গুলি ফুটেছিল কি ফুটে নাই সেদিন কি আপনারা সাক্ষী ছিলেন? অথচ আপনি বলেন একটা বীর উত্তম কি আওয়ামী লীগে আছে, একটা বীর বিক্রম কি আওয়ামী লীগে আছে, একটা বড় কোন নেতা আওয়ামী লীগের যারা শহীদ হয়েছে বলতে পারবেন? একটা বড় কোন নেতা যারা আহত মুক্তিযুদ্ধে আপনি বলতে পারবেন? তো এই আওয়ামী লীগটা কোথায় ছিল সেই দিন, যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথমবার বলেছিলেন যে আই মেজর জিয়া বলছি। তারপরে যখন উনি বুঝেছিলেন যে পাকিস্তানে 2 দিন পরে পরে কূপ হয় এবং পূর্ব পাকিস্তান এটাকে একটা কূপ হিসেবে চালাতে পারে বলেই পরের দিন বলেছিল আই মেজর জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। সেই একটা দিন পরেও কিন্তু আপনাদের কোন আওয়ামী লীগের নেতা পাওয়া যায় না। এখন অনেকেই মুখ দিয়ে বলে চট্টগ্রামের নেতারা যে আমরা উইটনেস, আমরা বলেছি, আমরা ছিলাম, আমরা করিয়েছি, সেদিন উনি করতে চায় নাই। তো সেদিন তাতে ওনাকে দিয়ে করাতে হয়েছিল কেন, একজন অখ্যাত মেজরকে দিয়ে? তো সেই হিসেবে আমি বলতে চাই আজকের এই আপনাদের মাধ্যমে যে একজন জয়নাল হাজারী যখন সত্যিকার মুক্তিযোদ্ধা হয়ে একজন জয়নাল হাজারীর মতো লোকও যখন বলে যে আমি এই অনুদান নেব না যে পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্মান না হবে, সম্মান দেওয়া না হবে, কিংবা একজন কাদের সিদ্দিকী যখন বলে, কাদের সিদ্দিকীর আমি অনেক সমালোচনা করতে পারি কিন্তু একজন মুক্তিযুদ্ধ হিসেবে তার কোনো সমালোচনা আমি করতে পারি না। উনি যখন বলে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে যুদ্ধ করেছি, তারপরেও যেসব এই মানুষগুলো, যেসব, আমি নেতা বলতে আমার খুব লজ্জা হয় এদেরকে, তারা যখন স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য চেষ্টা করে, তারা কতটা দেউলিয়া হলে, কতটা শূন্য হলে, কতটা মাইনাস হলে আপনার কাছে আমি আবারও আসবো আশা করছি। নীলুফার চৌধুরী মনি, এবং তারা কাকে এমপি বানাবে কাকে না বানাবে এটা তাদের নিজস্ব এখতিয়ারে হয়ে গেছে। যাদের কোনো বিরোধী দল বলতে সংসদে কেউ নেই, তারাই এই কাজগুলো করে। আপনার বক্তব্য স্পষ্ট এবং অভিযোগ গুরুতর। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, নীলুফার চৌধুরী মনি বলছেন যে আওয়ামী লীগ যাদের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে
সে দলে কোনো বীরোত্তম, কোনো বীর বিক্রম আছে কিনা, কোনো একজন আহত মুক্তিযোদ্ধা আছেন কিনা, কি বলবেন আপনি? বড় কোনো আহত হতেই পারে, কিন্তু বড় কোনো লিডার আছে কিনা যারা সত্যিকার অর্থে আহত হয়েছে, যুদ্ধাহত হয়েছে অথবা শহীদ হয়েছে, নাম বলুক। আমরা যেমন অনর্গল বলতে পারবো, তারা বলুক দুই চারটা। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবং আজকে আমি অবাক হলাম যে মনি আপা রাজনীতি করে বেশ অনেক বছর ধরে, ওনার মুখে এই এই প্রশ্ন করাটা আমি অবান্তর বলে মনে করলাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, এবং এই যুদ্ধে উনি বলেছে আমাদের দলের একজন বীরোত্তম আছে কিনা, বীর বিক্রম আছে কিনা। উনি কয়জনের নাম জানতে চায়? আপনি কি আমাকে সময় দিবেন? আপনি আমাকে সময় দিবেন সঞ্চালক? উনি বলতে কয়জনের থাকেন না, নাম দুই একটা করে বলতে থাকেন। নাম বললে তো শেষ হবে না। আপনি কয়জনের নাম জানতে চান? আপনি দুই একটাই বলেন না, আমি যেমন বলতে পারবো আপনি দুই একটাই বলেন। আমি এই যে সাদেক হোসেন খোকাদের মতো নেতাদের কথাই বলেন, দুই একজনই বলেন। আপনি বীরোত্তম বলবো? হ্যাঁ, আপনি আমাদের মেজর রফিকের নাম জানেন? বীরোত্তম জানেন উনি? আর বলবো? সেই দিন কি আওয়ামী লীগ করেছিল? আপনি ওই কথাটা বলছি, সেই দিন কি আওয়ামী লীগ করেছিল? আপনি সেটাই খুঁজে বের করেন। সেই দিন কি জিয়াউর রহমান বিএনপি করেছিল? একজন সুবেদারি সেই দিন কি জিয়াউর রহমান মনোনয়ন না বিএনপি পেয়ে করেছিল? আওয়ামী লীগ আপনি, আমার মনে হয় কি একটা সুন্দর পরিবেশ বিরাজমান ছিল, আমরা সবাই সুশৃঙ্খলতা রক্ষা করি। আপনার সময় যখন, আপনি তখন বললেন। সেই দিন কি বিএনপি, সেদিন কি জিয়াউর রহমান বিএনপি করেছিল? স্বাধীনতার সপক্ষে যে শক্তিগুলা ছিল এবং যারা কিনা দেশটাকে স্বাধীন করার জন্য জাতির পিতার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, অসংখ্য নেতা কর্মী আছে যারা কিনা আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমি শুধু একটা নাম বললাম, এটা খুবই সামান্য। এবং আপনার এই প্রশ্নের জবাব আমি আরো ব্যাপকভাবেও দিতে পারবো, এবং আমাদের রিয়াজুল কবির কাউসার ভাইও দিবেন। কিন্তু ভাইটাল কিছু প্রশ্নের উত্তর আপনার বক্তব্যের আমার এখনো দেওয়া হয়নি। আমি মনে করি সেগুলোও আমার দেওয়ার দরকার, কারণ কিন্তু সঞ্চালক আমাকে সময় দিবে না। আপনি গুণ খুমের কথা বলেছেন। গুণ খুমের ব্যাপারে আমি বলি, দেখেন, আপনাদের ক্ষমতার সময় মাহফুজ বাবু নামে সিটি কলেজের একজন ছিল, তাকে গুণ করেছে কে? চিটাগাঙ্গে নিয়ে তাকে টর্চার করে মেরেছে কে? 2001 থেকে শুরু করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদেরকে গুম করেছে কে? ক্লিন হার্ট অপারেশনের সময় আমি হত্যা করেছে কে? পরে আবার সেটাকে আবার ওনারা ইন্ডেমনিটি দিয়ে বৈধতা দিয়েছে। তারপরে আপনাদের দলে হলো গুম গুম, যত রাজনীতি সেটা আপনাদেরই। কিভাবে বলবো, কিছুদিন আগে আপনাদের ইলিয়াস আলী, যিনি আপনারা দাবি করতেছেন যিনি গুম হয়েছেন, আপনাদের দলের লোকেরাই বলেছে যে আওয়ামী লীগের কেউ বা সরকার কোন ইলিয়াস আলীকে গুম করেনি, বিএনপির এটা আভ্যন্তরীণ কোন দলের ফল। আপনাদের যারা নেতা আছে, আপনাদের নেতারা নিজেরাই, তাদের বিরুদ্ধে মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তারা দেশের বাইরে পলাতক হয়ে যায়। ওই দেশের বাইরে যখন পলাতক হয় তখন সরকারের বিরুদ্ধে অভিযোগ আসে তাকে পাওয়া যাচ্ছে না, তাকে গুম করা হয়েছে। আপনারা নিজেরাই তো নিজেদের লোকদেরকে গুম করেন। জামাল উদ্দিন সাহেবের কথা কি ভুলে গিয়েছেন চিটাগাঙ্গের? এবং পরে দেখা গিয়েছে যে সেই জামাল উদ্দিন সাহেবকে আপনার দলেরই লোক হত্যা করে তার কঙ্কাল পরে পাওয়া গিয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে। অতএব এই যে কথাগুলা বলেন, আমার মনে হয় যে এগুলা বলার আগে অন্তত আয়না নিজেদের চেহারাটা দেখার দরকার। আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যে এখন রাজনীতি করছেন, আপনারা কি রাজনীতি করছেন? আপনাদের এই যে নেত্রী বেগম খালেদা জিয়া, যিনাকে কিনা নির্বাহী আদেশে আমাদের মানবতার জননী, আমাদের জননেত্রী শেখ হাসিনা, ওনাকে জেলখানা থেকে উনি বাসায় আছেন এখন। তা আপনাদের রাজনীতির যারা বিএনপির নেতারা, তারা কি চায় বেগম জিয়া এভাবে থাকুক বাসায়? চায় না। তারা কি চায় জানেন? তারা চায় বেগম জিয়া জেলখানায় যাক। এবং তারা এটা বলেছে যে বেগম জিয়া যদি বাসায় থাকে তাহলে কিন্তু আন্দোলন জমে না। অতএব বেগম জিয়া জেলে যাওয়া উচিত। এবং ওনারা আজকে আপনার দলের নেতারা এবং বেগম জিয়ার পরিবারের লোকজন কিন্তু দুই মুখী হয়ে আছে। আপনার দলের লোকেরা বেগম জিয়ার জামিন চায় না, চায় সে জেলে যাক, আর বেগম জিয়ার পরিবার চায় বেগম জিয়া বাসায় থাকুক। এই হলো আপনাদের। আমি একটু শেষ করি। এরপরে আপনি যে বললেন আমাদের দলে বীরোত্তম বীর বিক্রম আছে কিনা, কয়জনের নাম বলবো? আপনি সেটা মানে এমন একটা প্রশ্ন এটা আপনি আমাকে করেছেন যে এটার উত্তর দিতে গেলে প্রচুর সময় লাগবে। আরেকটা কথা বলি আমি আপনাকে এই পর্যায়ে, সেটা হলো আপনারা যে স্বাধীনতার ঘোষক বলেন জিয়াউর রহমানকে, এটা কিন্তু সর্বোচ্চ আদালত কর্তৃক স্বীকৃত হয়েছে যে স্বাধীনতার ঘোষক আমাদের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু একটা উদাহরণ দিই আপনাকে, একজন লোকের
তার সন্তান হয়েছে, সন্তান হওয়ার জন্য সেই লোক করলো কি, পাশের বাড়ির হুজুরকে ডেকে আনলো আজান দেওয়ার জন্য। তার পুত্র সন্তান হয়েছে, হুজুর এসে আজান দিল, আজান দেওয়ার পরে হুজুর তখন ওই সন্তানটা নিজের সন্তান বলে দাবি করলো। ঠিক তেমনি আপনাদের জিয়াউর রহমানকে এনেছিল শুধু একটা ঘোষণা পাঠ করানোর জন্য, তাও মেজর রফিক ব্যস্ত ছিল মুক্তিযুদ্ধের সময়, সেই কারণে উনি এসে জাস্ট ঘোষণার কাজটা করেছেন। ঠিক হুজুরের মতো এখন আপনারা দাবি করতেছেন যে উনি স্বাধীনতার ঘোষক। আমার মনে হয় যে এই ধরনের ইতিহাস বিকৃতি থেকে আপনাদের সরে আসা উচিত, কারণ বাংলাদেশের জনগণ এখন আর বোকা না। আবার আমি আপনার কাছে আমি আসবো আশা করি। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জনাব শেখ রবিউল আলম, বিএনপি ইতিহাস বিকৃত করছে অভিযোগ অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তার। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে বিকৃত ইতিহাসের উপর নির্ভর করে রাজনীতি করতে চাচ্ছে এবং দেশ পরিচালনা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কোনো দ্বিধা থাকার উচিত নয় এবং এটি নিয়ে কোনো ডিবেট করার মতো বিষয় নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে রিভোট করেছিলেন, আপনি জানেন যে 25শে মার্চ এবং 26শে মার্চ রাতে, এবং 26শে মার্চ তিনি বেঙ্গল রেজিমেন্টের সবাইকে মুক্তিযুদ্ধ করার আহ্বান জানান এবং 27শে মার্চ তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন। এই জায়গায় নিয়ে আওয়ামী লীগের কোনো বিতর্ক থাকার উচিত নয়। মানে এই জায়গাটা খুব দুঃখের এবং কষ্টের, আমি আবার বলতে বাধ্য হচ্ছি। আমি জানি না এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় আওয়ামী লীগের গত্র দাওটা কেন। আওয়ামী লীগ একটা রাজনৈতিক যুদ্ধ করছিল অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য এবং ক্ষমতা হস্তান্তর করবার জন্য। তিনি তো নিজে বলেছেন যে তিনি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তাই না? তো তাকে গ্রেপ্তার হওয়ার আগে ঘোষণা দেওয়ার জন্য তাজউদ্দিন বলেছেন, জেনারেল উসমানী বলেছেন, স্বাধীনতার ঘোষণা তো দেননি। তাকে এও বলা হয়েছিল আপনি আপাতত আত্মগোপনে যান, তিনি যাননি। তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছেন, হয়তো কৌশলগতভাবে করেছেন, যেহেতু রাজনৈতিক, আমি বলছি যে সংগ্রাম ছিল, রাজনৈতিক যুদ্ধ ছিল। রাজনৈতিক যুদ্ধে যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে তখন একটা জনযুদ্ধ এবং সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয়েছে। জনগণ যখন কিংকর্তব্য বিমুখ আওয়ামী লীগের ভূমিকায়, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছে এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি হচ্ছে প্রথম মুক্তিযোদ্ধা এবং বলতে গেলে যে পাকিস্তানি সেনাবাহিনীদের উপর হত্যা করেছেন, আক্রমণ চালিয়েছেন সশস্ত্রভাবে। তো এই জায়গায় আওয়ামী লীগ তো স্বীকার করলে আওয়ামী লীগের সমস্যাটা কোথায়? আওয়ামী লীগের ভূমিকা এক। আমি বলছি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে স্বাধীনতা যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি করবার জন্য ভূমিকা রেখেছে এবং তাতে শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সৈনিক হিসাবে বাংলাদেশে যখন সশস্ত্র সংগ্রাম করার প্রয়োজন হয়েছে রুখে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশের মানুষকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য, এই বক্তব্য আমার না একে খন্দকারের কথা, যে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তখন মানুষ বুঝলো যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, এর আগে মানুষ জানতো না। কাদের সিদ্দিকীর কথা বললেন, নীলুফার আপা বলতে চাইলেন, আর আপনি যদি অন্যদের যারা জানেন তারা তো সবাই বলেছে, তাই না? স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের তুর্যধ্বনি টাইমস অফ ইন্ডিয়া বলেছে। সেটি ছাড়া মুক্তিযুদ্ধ হচ্ছিল না, মানুষ জানছিল না তাদের প্রতিরোধটা কেমন হবে। তিনি প্রথম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রতিষ্ঠাতা এবং কমান্ডার, জুন পর্যন্ত প্রথম সেক্টরের কমান্ডার, তারপরে পরবর্তীতে জেড ফোর্সকে পরিচালনা করেছেন। এটা কি কেন অস্বীকার করার জন্য? মানে এই যে রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগের মধ্যে কেন থাকবে? জি, আমি আপনার কথা সূত্র ধরে জনাব শেখ রবিউল আলম, জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের কাছে যেতে চাই। জনাব শেখ রবিউল আলম বলছেন, সরি, আপনি বলেন কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, একে খন্দকার, কে এম শফিউল্লাহ, স্বাধীনতার পরে একটু বলে রাখি, দেখি আমি আরো একবার আপনার কাছে আসবো জনাব আলম, আরো একবার আপনার কাছে আসবো আশা করছি। আপনি যে কথা বলছেন যে মানুষ বুঝতে পারছিল না যে কিভাবে প্রতিরোধ করতে হবে, জিয়াউর রহমান সেই পথটি সুগম করেছেন, এই দাবি করছেন শেখ রবিউল আলম। জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, কি বলবেন আপনি? দেখুন, আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আজকের চারজনই আমরা সাবেক ছাত্রনেতা। আমাদের কাছে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম ইতিহাসের সঠিক ব্যাখ্যা জানতে চাইবে, এটাই স্বাভাবিক। দেখুন, এখন আলোচনাটা যে জায়গায় এসছে যে 27শে মার্চ এদেশের স্বাধীনতা ঘোষণা হয়, দেখুন ওনারা কিন্তু একবারও বলেন না, স্বীকার করেন না। স্বাধীনতার ঘোষণা হয়েছে 7ই মার্চের বক্তৃতায়। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে বঙ্গবন্ধু তার বক্তব্যে স্পষ্ট দিয়েছেন। একটি বিরল বক্তৃতা,
এরপরে তো কোনো ঘোষণা থাকতে পারে না। স্পষ্ট হয়ে গেছে যে আমরা স্বাধীনতা চাই, যদিও ঘোষণা দেওয়া যাচ্ছে সরাসরি। এই বক্তব্যের পর তো আর থাকে না আমরা কি চাই। দেখেন এখানে কথা এসছে যে বঙ্গবন্ধু অনেকটা স্বেচ্ছায় কারাবরণ করেছে। হয়তো বলবেন যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা করেননি। আরে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ তো হয়েছে বঙ্গবন্ধুর নামে জয় বাংলা স্লোগান দিয়ে। ওনারা এখন মুক্তিযোদ্ধার নাম জানতে চান। দেখুন আমরা সাম্প্রতিককালে সকল মুক্তিযোদ্ধাকে আমরা বীর মুক্তিযুদ্ধ উপাধি দিয়েছি। সবাই সমান। ৩০ লক্ষ লোক প্রাণ দিয়েছে, যারা জীবিত আছেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। সবাই বীর মুক্তিযোদ্ধা। এখানে স্পেসিফিক কয়েকজনের নাম বলা দরকার নেই। সবার সম্মিলিত প্রচেষ্টাই পাকিস্তানের মতো একটা শক্তিশালী বাহিনীকে আমরা পরাজিত করতে পারছি মনোবল শক্ত রাখার জন্য। এখন এমন একটা সময় গিয়েছে, শুধু বঙ্গবন্ধু জয় বাংলা উপেক্ষিত ছিল না, অনেক মুক্তিযোদ্ধা প্রকাশ্য বলতেন না যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। যদি কোনো ঝামেলা হয়, যদি কোনো বিপদ হয়, অনেকে নাম কাটিয়ে পেয়েছেন। আর এখন লক্ষ্য করে দেখেন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কত দালিলিক প্রমাণ আনছেন, কারণ সরকার সুবিধা দিচ্ছেন। একটা মুক্তিযোদ্ধা মারা গেলে গার্ড অফ অনার দিচ্ছেন, এটা পরিবারের জন্য বিরাট পাওনা। সাম্প্রতিককালে মুক্তিযোদ্ধাদের ২০,০০০ টাকা ভাতা করা হয়েছে। ২ ঈদে স্পেশাল ভাতা দিচ্ছে মূল্যায়ন। শুধু মুক্তিযুদ্ধ না, তার পরিবারের অংশ উত্তরাধিকারীকে করা হচ্ছে। এক সময় মুক্তিযোদ্ধারা মুখে নাম নিতেন না যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। এই যে মুক্তিযোদ্ধা নিধন কখন হয়েছিল, কখন শুরু হয়েছিল, এবং আমরা দেখেছি পরবর্তীতে অনেক বড় মুক্তিযোদ্ধা নাম রেখেছেন সুযোগ সুবিধার জন্য। দেখুন আজকে আমরা যদি সঠিক ইতিহাসটি তুলে ধরে না ধরি, আমি এখানে শেখ রবিউল আলম আছে, নীলুফার চৌধুরী মনি আছেন, এই আপনারা বারে বারে বলেন যে শহীদ জিয়াউর রহমান উনি কি কোনো যুদ্ধে নিহত হয়েছেন, সম্মুখ যুদ্ধে নিহত হয়েছেন, সমর যুদ্ধে নিহত হয়েছেন? উনি ৬ বছর যা করেছেন, বিক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর একটা অংশ ওনাকে ব্রাশ ফায়ারে হত্যা করেছে। ওনার দল ক্ষমতায় ছিল তো একবার ওনার বিচারের ব্যবস্থা করেননি। হ্যাঁ, আপনারা বলবেন কোর্ট মার্শাল করেছেন, যেটা ওনারা পছন্দ করতেন। জিয়াউর রহমান জীবিত অবস্থায় কোর্ট মার্শালে বিশ্বাস করতেন। ওনার মৃত্যুর পর ওনারা বলেন যে হ্যাঁ সামরিক আদালতে বিচার হয়েছে। কেন বঙ্গবন্ধুর হত্যার তো কোনো সামরিক আদালতে বিচার হয়নি, সাধারণ কোর্টে বিচার হয়েছে, দীর্ঘদিন ধরে বিচার হয়েছে, আমরা সে বিচার করতে পেরেছি। এটা তো ইতিহাসের একটা কলঙ্ক, যার নেতৃত্বে ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সারা বিশ্ব জেনেছে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শপথ হত্যা করার ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করা হয়েছিল। এখানে নীলুফার চৌধুরী মনি বা শেখ রবিউল বলবেন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল না, করেন নাই। পার্লামেন্টে উনি তো আইনটি পাস করিয়েছিলেন, পার্লামেন্টে আইনটি পাস হয়েছিল। জি, আপনার জানার ৩০ সেকেন্ড আছে অ্যাডভোকেট রিয়াজুল কবির। আমরা ৯৬ সালের পার্লামেন্টে যখন শেখ হাসিনার নেতৃত্বে এসে আমরা সেই আইন বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করেছি। স্বাধীনতার যারা তাদের বিচার করেছি। আমাদের হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, নীলুফার চৌধুরী মনি এবং শেখ রবিউল আলম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।